আচ্ছা দেখো, তোমাদেরকে এই ছবিটা আমি পাঠিয়েছি, এই দুটো ছবি আঁকার দরকার নেই, এই ছবিটা আঁকবে। এখানে কী হয়েছে দেখো, দুটো ডবল হেলিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ দিয়েছে, ডবল হেলিক্যাল স্ট্রাকচার, এদের মাঝখানে এটিজিসি করে বন্ড করে আছে। এই ছবিটা যেটা যেটা মেন দেখানোর ব্যাপার সেটা হচ্ছে কি, যে কোনো দুটো বেস পেয়ার, এগুলোকে একটাকে বেস পেয়ার বলা হয়, কেন? দুটো বেস জুড়ে আছে বলে বেস পেয়ার। তো এইরকম বেস পেয়ারের দুটোর মাঝে ডিফারেন্স কত? 0.34 ন্যানোমিটার। যে কোনো দ্য ডিস্টেন্স বিটুইন এনি টু বেস পেয়ার অফ এ ডিএনএ ইজ 0.34 ন্যানোমিটার, ঠিক আছে। আর তাহলে এইখানটাতে একটা কমপ্লিট টার্নিং মানে কি, এই যে এরকমভাবে এসে টার্নিংটা এরকম হয়েছে, মানে একটা এরকম এই যে ভি, এই কমপ্লিট টার্নিংটা হচ্ছে 3.4 ন্যানোমিটার। তাহলে আমরা বলতে পারি 3.4 বাই 0.34 কত হয়? 10 হয় না? তাহলে আমরা বলতে পারি এরকম একটা কমপ্লিট টার্নের মধ্যে কতগুলো বেস পেয়ার থাকতে পারে? 10টা বেস পেয়ার থাকতে পারে। বোঝা গেছে? তাহলে দুটো বেস পেয়ারের মাঝে ডিস্টেন্স কত হচ্ছে? 0.34 ন্যানোমিটার। আর এখানে তাহলে কমপ্লিট টার্নিংয়ের ডিস্টেন্স হচ্ছে 3.4 ন্যানোমিটার। তাহলে 3.4 বাই 0.34 মানে 10 বেস পেয়ার থাকে, একটা কমপ্লিট টার্নের মধ্যে 10 বেস পেয়ার থাকে। ওকে, আচ্ছা এই ব্যাপারটাই দেখাচ্ছিলাম। আর মেজর গ্রুপ মাইনর গ্রুপ হচ্ছে এই জিনিসটাকে দেখাচ্ছিলাম। আচ্ছা এইভাবে এরপর আর একটা ছবি এখানে আছে, এই নোটটার মধ্যে দেখবে এই জিনিসটা, যে এটি এর মধ্যে কতগুলো বন্ড হয় বললাম? দুটো বন্ড হয়। আর জিসি এর মধ্যে কতগুলো বন্ড হয়? 3টে বন্ড হয়, এইচ বন্ড, তাই তো। তা এইটার একটা ছবি দিয়েছে, এই ছবিটা তোমরা নাও আঁকতে পারো, কিন্তু এই ছবিটা একটুখানি মানে দেখে রাখবে জাস্ট বোঝার জন্য। দেখো এখানে হচ্ছে এইদিকে কী রয়েছে, এটা হচ্ছে সাইটোসিন আঁকা রয়েছে, এ পাশটা কি গুয়ানিন আঁকা রয়েছে। তাহলে সাইটোসিনের সঙ্গে গুয়ানিনে কটা বন্ড হবে? 3টে বন্ড হবে, এই একটা হাইড্রোজেন বন্ড, এই একটা হাইড্রোজেন বন্ড, এই একটা হাইড্রোজেন বন্ড। এদের 3টে ডিস্টেন্স, একটা হচ্ছে 0.284, একটা হচ্ছে 0.292, একটা হচ্ছে 0.284 ন্যানোমিটার। আবার ইন কেস অফ অ্যাডেনিন অ্যান্ড থাইমিন there are two hydrogen bond and the distance of these two bonds are, one is 0.282 and other is 0.291 ন্যানোমিটার। ওকে, অ্যাডেনিন আর থাইমিনের মাঝখানে, বুঝতে পেরেছো? অ্যাডেনিন আর থাইমিনের মধ্যে এটা ডিস্টেন্সটা জাস্ট জেনে রাখার জন্য বললাম, এটা বেশি কিছু দরকার নেই করার। এই হচ্ছে ওয়াটসন ক্রিক মডেল হয়ে গেল। এরপর হয়েছে তোমাদের 3 ধরনের ডিএনএ। সাধারণত এ বি সি ডি জেড এতগুলো ডিএনএ হয়, কিন্তু তোমাদের ক্ষেত্রে পড়তে হবে যেটা এ বি জেড ডিএনএ। 3টের মধ্যে পার্থক্যটা পড়তে হবে, এ বি জি ডিএনএ। আমরা ইন জেনারেলি যে ডিএনএটা পড়ি জেনারেল স্ট্রাকচার হিসেবে, সেটা হচ্ছে বি ডিএনএ, এবং মোস্ট অফ দ্য ইউক্যারিওটিক সেলস পজেসেস বি ডিএনএ। জেড ডিএনএ আর এ ডিএনএটা রেয়ার। তো এখানে এ বি জেড ডিএনএর মধ্যে পার্থক্য রয়েছে, পার্থক্যগুলো করতে হবে। যেরকম হচ্ছে এটা পার্থক্যটা একটু নিজেদের মতো ফ্রেজ করে লিখে নিলেই ভালো হয়। তার কারণ হচ্ছে এখানে হচ্ছে কীরকম দিয়েছে, হেলিক্স সেন্স, মানে কী ধরনের হেলিক্সটা হবে, রাইট হ্যান্ডেড না লেফট হ্যান্ডেড। এখানে তাহলে এটাকে তোমরা অ্যাকচুয়ালি 4টে কলাম করে নেবে, ঠিক আছে। বাঁদিকে দেবে প্রপার্টি দিয়ে দেবে, তারপরে এ ডিএনএ, বি ডিএনএ, জেড ডিএনএ, এইভাবে লিখবে। তাহলে হেলিক্স সেন্স আর প্রপার্টি ঢুকে যাবে, দিয়ে রাইট হ্যান্ডেড, বি ডিএনএ হচ্ছে রাইট হ্যান্ডেড, আর এ ডিএনএও রাইট হ্যান্ডেড, কিন্তু জেড ডিএনএটা হচ্ছে লেফট হ্যান্ডেড। আচ্ছা এরপর হচ্ছে কত, যেটা হচ্ছে ওখানে 34.3, এইটা নয়, এইখানে কতগুলো বেস পেয়ার থাকে একটা টার্নে? 10টা বেস পেয়ার পড়লাম। এডিএন ক্ষেত্রে 11টা, এক্ষেত্রে 12টা। আচ্ছা আর কি, আরও মানে এখানে সব মেজারমেন্ট দিয়ে করানো হচ্ছে। ইনক্লাইনেশন অফ দ্য বেস পেয়ার টু অ্যাক্সিস -1.2, তারপর হচ্ছে রাইজ বিপি অ্যালং দ্য অ্যাক্সিস কতগুলো থাকে, পিচ পার টার্ন কত, 33.2, এগুলো একটু মুখস্থ করতে হবে। মেন পয়েন্ট কিন্তু এই যে প্রথমে কোন রাইট হ্যান্ডেড না লেফট হ্যান্ডেড, সেইটা কতগুলো বেস পেয়ার থাকে, এইটা মানে এই পয়েন্টটা ফার্স্ট পয়েন্ট অ্যান্ড ফোর্থ পয়েন্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সুগার পাকার মানে কি, সুগারের সাথে বেস কোন এন্ডে যুক্ত থাকে সেটাকে বলে সুগার পাকার। এর C2 এন্ডে থাকে, C3 এন্ডও থাকে, আর সেটাও C2 এন্ডও থাকে। এইভাবে তোমরা একটা মানে কম্পারেটিভ স্টাডি তৈরি করবে এই পয়েন্টটা দেখে। প্লাস আমি যদি আরও কিছু ক্যারেক্টার পাই তো সেখানে দিয়ে দেবো, যেখানে বাঁদিকে থাকবে প্রপার্টি এ বি জেড ডিএনএ, এটা তৈরি করে নেবে। আচ্ছা এরপরে হয়ে গেল আর কিছু জিনিস রয়েছে। এই যে একটা ডিএনএ আরএনএর মধ্যে পার্থক্য আছে, আরএনএটা এখনও পড়ানো হয়নি, আরএনএটা পড়ানো হলে পার্থক্যটা পড়তে হবে। যাই হোক, নর্মালি যদি বলি আরএনএ হচ্ছে কীরকম, আরএনএ হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড, ডিএনএ হচ্ছে ইন জেনারেল ডবল স্ট্যান্ডার্ড। আরএনএর মধ্যে বেস কী কী থাকে? আরএনএর মধ্যে বেস থাকে, ডিএনএর মধ্যে বেস থাকে এটিজিসি, আরএনএর মধ্যে বেস থাকে AUGC। আর কি থাকে, ডিএনএ হচ্ছে রেপ্লিকেট করতে পারে, আরএনএ রেপ্লিকেট করতে পারে না। ডিএনএ ট্রান্সক্রাইবড হয়ে আরএনএ তৈরি করে, আরএনএ কিন্তু ট্রান্সলেট করতে পারে, আরএনএ কিন্তু রিভার্স ট্রান্সক্রিপ্ট করতে পারে, মানে আরএনএ থেকে ডিএনএ তৈরি হতে পারে। আর কি, আর হচ্ছে
এখানে ডিএনএর মধ্যে এ টি এর সঙ্গে বন্ড করে থাকে, জি সি এর সঙ্গে বন্ড করে থাকে, আর আরএনএর মধ্যে শুধুমাত্র আলাদা করে বন্ড করার দরকার হয় না। সিঙ্গেল স্ট্যান্ড, তো সিঙ্গেল স্ট্যান্ডের ক্ষেত্রে ওই যে হাইড্রোজেন বন্ডগুলো করার দরকার হয় না। তাহলে এইভাবে ডিএনএ আরএনএর মধ্যে কতগুলো পার্থক্য শর্ট কোশ্চেনের মতো করে রাখতে হবে। আচ্ছা, এরপরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ডিএনএর সঙ্গে অ্যাসোসিয়েটেড, সেটা কমপ্লিমেন্টারিটি অফ ডিএনএ। কমপ্লিমেন্টারিটি অফ ডিএনএ মধ্যে যে ব্যাপারটা বললাম যে দুটো তো ডিএনএর মধ্যে স্ট্যান্ড থাকে এটি জিসি, তো দেখা যায় এ অল টাইম টি এর সাথেই বন্ড করে, জি সি এর সাথেই বন্ড করে ইন নর্মাল কেসেস। কিন্তু যদি কোনো কারণে কারো মিউটেশন হয়ে যায়, মিউটেশন হয়ে যাওয়া মানেই কিন্তু সেটা আস্তে আস্তে করে সেটা হচ্ছে ডিসপুট একটা, তাহলে সে তখন এ টি এর সাথে বন্ড না করে এ জি এর সাথে বন্ড করে যেতে পারে, জি এস সি এর সাথে না করে জি টি এর সাথে বন্ড করতে পারে। এটা হচ্ছে মিউটেশন। মিউটেশনটা কিন্তু অ্যাবনর্মালিটি। তাহলে নর্মাল ক্ষেত্রে কী হয়, অল টাইম এ টি এর সাথেই বন্ড করবে আর জি সি এর সাথেই বন্ড করবে। এটাই হচ্ছে ডিএনএ কমপ্লিমেন্টারিটি। এই ব্যাপারটা একটু পড়তে হবে। আচ্ছা, কমপ্লিমেন্টারিটি অফ দ্য ডিএনএ স্ট্যান্ডস ইন ডবল হেলিক্স মেক, মানে এই যে ডবল হেলিক্যাল স্ট্রাকচারটাকে ধরে রাখাটার মেন রেসপন্সিবল ফ্যাক্টর হচ্ছে কিন্তু কমপ্লিমেন্টারিটি। কমপ্লিমেন্টারিটি যদি না থাকতো তাহলে কিন্তু ডিএনএটা স্টেবলই হতে পারতো না। আর ডিন্যাচুরেশন আর রিন্যাচুরেশনের ব্যাপারটা কী আছে, কোনো একটা ডবল হেলিক্যাল ডিএনএ ধরো রয়েছে, ডবল হেলিক্যাল ডিএনএটাকে ধরো আমি সাপোজ বলছি এরকম একটা ডবল হেলিক্যাল ডিএনএ রয়েছে, সরি হলো না ছবিটা। এই ডবল হেলিক্যাল ডিএনএর মধ্যে আমি যদি অতিরিক্ত টেম্পারেচার দিই কিংবা অতিরিক্ত যদি আমি অ্যালকালি মিডিয়ার মধ্যে রাখি তাহলে কী হবে, ডিএনএর দুটো স্ট্যান্ড আলাদা হয়ে যাবে। এই ঘটনাটাকে বলা হয় ডিন্যাচুরেশন। আবার যদি ডিন্যাচুরেশন থেকে আগে নর্মাল স্টেটে ফিরিয়ে আনা হয়, দেখা যায় ওরা আবার সেটাকে আগের অবস্থায় ফিরে আসছে, এটাকে বলা হয় রিন্যাচুরেশন। সাধারণত কীরকম উচ্চ তাপমাত্রা দিলে অথবা কোনো একটা অ্যালকালি সলিউশন যদি হয় যার পিএইচ মোর দ্যান 12, তখন সেটা কী হয়ে যাতে ডিএনএর দুটো হেলিক্স কিন্তু একে অপরের থেকে আলাদা হয়ে যায়, এটাকে ডিন্যাচুরেশন বলবো। আচ্ছা, টিএম হচ্ছে মেল্টিং টেম্পারেচার। মেল্টিং টেম্পারেচার কি, মেল্টিং টেম্পারেচার হচ্ছে এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচারে কোনো ডিএনএর মধ্যে কোনো ডিএনএর 50% ডিএনএ ডিন্যাচুর করে যায়। আমি সাপোজ ধরছি একটা ডিএনএর, সাপোজ ধরো এরকমভাবে ছবিটা আঁকছি, একটা এরকম তো একটা ডিএনএ, এই একটা ডিএনএ, এই ডিএনএটাকে আমি যদি 50% ভাগ করে নিই এতটা, তাহলে আমি ধরো সাপোজ 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিচ্ছি। 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার একদিক থেকে তো খুলতে খুলতে যাবে, এতখানি পোর্শন খুলে গেল, খুলে গিয়ে কীরকম হলো ছবিটা, এরকম আলাদা হয়ে গেল, এই পাশটা কিন্তু জড়িয়ে রয়েছে। তাহলে 50% যে খুলে গেল, তাহলে এই যে টেম্পারেচারে কোনো ডিএনএর 50% ডিন্যাচিওর করে গেছে, এখানটা ডিন্যাচিওর, তাহলে এই টেম্পারেচারটাকে বলা হবে টিএম, মানে মেল্টিং টেম্পারেচার। মেল্টিং টেম্পারেচার ইজ দ্যাট টেম্পারেচার ইন হুইচ 50% অফ দ্য টোটাল ডবল হেলিক্যাল ডিএনএ বিকাম ডিন্যাচিওর করে যায় 50%, তখন সেটাকে বলা হয় টিএম। বাকি 50% কিন্তু অ্যাজ ইট ইজ রয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে হাইপোক্রোমিসিটি, একটা হচ্ছে হাইপারক্রোমিসিটি। হাইপোক্রোমিসিটি মানে কি, হাইপোক্রোমিসিটি মানে হচ্ছে যখন কোনো ডিএনএকে হিট করা হয়, মানে ডিন্যাচুরেশনের স্টেজে আনা হয়, তখন কি করে, সে ডিন্যাচুর করে, হিট করছি যখন তখন ডিন্যাচুর করে, আবার আস্তে আস্তে করে যখন তাকে ঠান্ডা করবো তখন কী হবে, তখন আবার আগের অবস্থা, মানে ডিন্যাচুর করে আগের অবস্থায় ফিরে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে এই যেখানে লেখা আছে দেখো, আফটার ডিন্যাচুরেশন অফ দ্য ডিএনএ বাই হিটিং দ্য সলিউশন অফ সিঙ্গল স্ট্যান্ডার্ড ডিএনএ দাস অবটেন ইজ দেন অ্যালাউড টু কুল স্লোলি সো দ্যাট দ্য ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ উড বি ফর্মড এগেন হুইচ উইল রেজাল্ট ডিক্রিজ ইন অপটিক্যাল ডেন্সিটি। দিস ফেনোমেনন ইজ কল হাইপোক্রোমিসিটি। কোনো একটা ডিএনএটাকে আমি যে ড্রাইভাবে নিতে পারবো না, ডিএনএ সলিউশন নিতে হয়, সেই সলিউশনটার মধ্যে আমি উচ্চ তাপমাত্রা দিলাম, ডিএনএগুলো সব দুটো ডিএনএ ডবল স্ট্যান্ডার্ড ডিএনএগুলো কী হলো, আলাদা হয়ে গেল, ডিন্যাচুর করলো, আবার সেই সলিউশনটাকে আমি ঠান্ডা করলাম, তখন ডিএনএগুলো আবার জুড়ে গেল। এইভাবে জুড়ে যাওয়ার পর মানে আফটার রিন্যাচুরেশন হোয়েন অকার, তখন যদি সলিউশনটা আমরা অপটিক্যাল ডেন্সিটি মেজার করি। অপটিক্যাল ডেন্সিটি মানে কি, এটাকে আমরা ওই কলোরিমিটার যন্ত্র দিয়ে মেজার করা যায়, একটা কালারিং রিয়েজেন্ট মিশিয়ে ওই অপটিক্যাল ডেন্সিটি কলোরিমিটার যন্ত্রে ঢুকালে তার ওডি ভ্যালু পাওয়া যায়। এই ওডি ভ্যালুটা যখন মাপবো তখন দেখবো ওডি ভ্যালুটা কী হয়েছে, কমে গেছে, সেটাকে বলা হয় হাইপোক্রোমিসিটি। ক্রোম মানে মানে রং, ঠিক আছে, ওডি ভ্যালু মাপতে গেলে রঙই লাগে, কিন্তু অ্যাকচুয়ালি ওখানে সলিউশনটাতে রং দিয়ে একটা মাপতে হয়, ওডি ভ্যালু কমে গেছে। আর হাইপারক্রোমিসিটি ব্যাপারটা কী হচ্ছে, হাইপারক্রোমিসিটি হচ্ছে যখন কোনো ডিন্যাচিওর ডিএনএ থাকছে, ডিন্যাচিওর করার পর ডিএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়ে গেল, তো এই অবস্থায় সেটাকে আমি মাপলাম, সেটা তখন হবে ওডি ভ্যালুটা বেড়ে যাবে। তাহলে কোনো একটা সলিউশানে আমি ডিএনএ সলিউশন নিয়েছি, সেই সলিউশনটাকে টেম্পারেচার দিয়ে সেটাকে কী করা হয়েছে, সেই টেম্পারেচার দিয়ে সেটাকে ডিন্যাচুরেশন হয়ে গেছে, সেই ডিন্যাচুর সলিউশনটাকে আমি
কী করছি, ওডি ভ্যালু মাপছি, সেটাকে বলা হচ্ছে কি হাইপারক্রোমিসিটি। আর যখন ডিন্যাচুরেশনের পর রিন্যাচুরেশন হচ্ছে তখন সেটাকে আবার যখন ওডি ভ্যালু মাপছি সেটা হচ্ছে ওডি ভ্যালুটা কমে যাচ্ছে, সেটাকে বলা হাইপোক্রোমিসিটি। ঠিক আছে, তাহলে হাইপারক্রোমিসিটি আর হাইপোক্রোমিসিটি ব্যাপারটা ঠিক আছে। একটা সলিউশনের মধ্যে আমি ডিএনএ সলিউশন রেখে সেটাকে অতিরিক্ত টেম্পারেচারে যখন আমি ডিন্যাচুর করাচ্ছি, তারপর যখন তার ওডি মাপছি তখন দেখা যাবে ওডিটা বেশি, তখন সেটাকে বলা হবে হাইপারক্রোমিসিটি। আর যখন আবার সেটাকে ঠান্ডা করব, তো রিন্যাচিওর হবে, তখন তার ওডি মাপবো, তখন সেটা কী হয়ে যাবে, হাইপোক্রোমিসিটি, মানে তখন তার ওডিটা কিন্তু কমে আসবে। এটা হচ্ছে হাইপোক্রোমিসিটি। এই দুটো ব্যাপার কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে এখান থেকে ডিন্যাচুরেশন কি হাইপোক্রোমিসিটি কি হাইপারক্রোমিসিটি কি আর মেল্টিং টেম্পারেচার মানে টিএম কি, এইগুলো। এখানে আরেকটা ব্যাপার বলতে হবে, কোনো ডিএনএর মধ্যে তো জিসি কন্টেন্ট আর হচ্ছে যে এটি কন্টেন্ট কতগুলো থাকবে সেটা তো স্পেসিফিক্যালি বলা সম্ভব না। তো কোনো ডিএনএর মধ্যে যার মধ্যে জিসি কন্টেন্ট বেশি তার ক্ষেত্রে মেল্টিং টেম্পারেচার বেশি হবে। কেন? তার কারণ হচ্ছে জিসি বেশি থাকলে আমরা জানি জি আর সি এর মাঝে ট্রিপল এইচ বন্ড থাকে, তাহলে জিসির মাঝখানে ট্রিপল এইচ বন্ড থাকে বলে জিসির মেল্টিং টেম্পারেচার, যে ডিএনএতে জিসি বেশি তার মেল্টিং টেম্পারেচার তাকে গলাতে বেশি টেম্পারেচার লাগবে, কারণ অনেকগুলো জিসি বন্ড ভাঙতে হবে। আর যার এটি বেশি থাকবে তাহলে এটির মধ্যে দুটো করে বন্ড থাকে, তাহলে এটি ভাঙতে কম টেম্পারেচার লাগবে, তাহলে তার মেল্টিং টেম্পারেচার অনেক কম হবে। সাপোজ একটা ডিএনএর মধ্যে দুটো এটি, একটা ডিএনএর মধ্যে দুটো এটি আছে, তাহলে টোটাল তার কতগুলো এইচ বন্ড হবে, এটা ইন্টু টু, মানে 2 × 2, একটার মধ্যে দুটো, তার মানে 4টে এইচ বন্ডকে ভাঙছি। 4টে এইচ বন্ডকে ভাঙতে যতটা শক্তির দরকার হবে, সেই ডিএনএটার মধ্যেই ধরো জিসি আছে দুটো, তাহলে কত হবে, এখানে এইচ বন্ডের সংখ্যা হয়ে যাবে কত, 3 × 2, মানে 6টা। তাহলে 6টাকে ভাঙতে অবশ্যই বেশি পরিমাণে কী লাগবে, বেশি পরিমাণে টেম্পারেচার লাগবে। তাহলে যে ডিএনএর মধ্যে জিসি কন্টেন্ট যত বেশি তার ক্ষেত্রে মেল্টিং টেম্পারেচার মানে টিএম তত বেশি হবে, এই ব্যাপারটা। আর যার এই মেল্টিং টেম্পারেচার কম হওয়া মানে সেই ডিএনএতে এটি কন্টেন্ট বেশি। তাহলে এটি কন্টেন্ট হচ্ছে কোনো ডিএনএ যদি বেশি হয় তাহলে তার মেল্টিং টেম্পারেচার টিএম এটা হচ্ছে কম হবে, আর যার জিসি কন্টেন্ট বেশি হবে তার মেল্টিং টেম্পারেচার কত হবে, বেশি হবে, এই ব্যাপারটা।